প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নাই, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন, নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো, দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদ রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে সরকারে আছে, তারা যদি এমনটা করে থাকে তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেভ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় নাহিদ ইসলামও এমন একটি কথা বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট চাইছেন। কতিপয় উপদেষ্টা বলতে আপনারাও চেনেন তাদেরকে, কিছু ধুরন্ধর উপদেষ্টা আছে যারা ইউনূস সরকারকে ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় কোনো রকম নির্বাচন ছাড়াই, এবং তারাই আখের গোছাচ্ছে এবং আজকের গুছিয়ে ইতিমধ্যে তারা সেফ এক্সিট খুঁজছে। নাহিদ ইসলামের কথাও এটি বেরিয়ে এসে দুদিন আগে। এখন প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থান, জুলাই আগস্ট 24-এর একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। আমার একটা পরামর্শ আছে, যারা বিশেষ করে জুলাই আগস্টের প্রধান সিপাহ সালার ছিলেন, প্রধান যারা ছিলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, আপনারাও অনেকে ইতিমধ্যে আখের গুছিয়েছেন, আখের গোছানো হয়েছে, আপনারাও অনেকে সেফ এক্সিট খুঁজছেন, চলে যাবার চিন্তা করছেন। কিন্তু আজকে যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছে যেসব উপদেষ্টা, যদি আপনারা যেমন গতদিন নাহিদ ইসলাম এটিও বলেছেন যে তাদের নামও উল্লেখ করবেন খুব শীঘ্রই, আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের উপর কাঁঠাল ভেঙে খেয়েছে, নাহিদ ইসলাম প্রতারণার কথাও বলেছে, তাহলে আর দেরি কেন? দেশের তো অনেক ক্ষতি করে ফেলেছেন আপনারা জুলাই আগস্টে আপনাদের পেছনে যেই থাকুক না কেন, মার্কিন ডিপ স্টেট থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, কোনো জঙ্গি সংগঠন থাকুক, যেই থাকুক না কেন, কেউ তো সরকারকে ফেলতে পারেনি। বিএনপি 16 বছরে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারেনি। জামাত সরাসরি ফ্রন্ট লাইনে এসে জামাতের ব্যানারে সরকারকে ফেলানো সম্ভব হয়নি, কোনো বিশেষ জঙ্গি সংগঠনের ফেলানো সম্ভব হয়নি। সরকারটা পড়ে গেছে কার ব্যানারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের ব্যানারে। আপনারা যদি কোনো চিন্তা থেকে মনে করেছিলেন যে সরকারের পতন ঘটাবেন, তাহলে এখন যদি ভুল বুঝতে পারেন, ভুল শোধরানোরও সময় আছে এখন। তাহলে এই যে যারা অপরাধী, যাদেরকে আপনারা অপরাধী মনে করছেন, প্রতারক মনে করছেন, অপকর্ম করে সেফ এক্সিট চাইছে, আপনারা একটা জাতীয় বীরের কাজ করতে পারেন। এখন আপনারা যা করার করেছেন, আখের গোছানোর যা গোছার গুছিয়ে ফেলেছেন, ঠিক আছে। এখন আপনারা এদেরকে ধরতে পারেন, এদেরকে ধরিয়ে দিতে পারেন। এই ধরিয়ে দিতে হলে আগের যে সরকারটি ছিল, যেটিই ছিল না কেন, ভালো ছিল, মন্দ ছিল, তার মধ্যে মন্দও ছিল, এটিও অস্বীকার করব না, আপনারা সেই সরকারটার সাথে আতাত করে ফেলুন, সেই দলটির সাথে আতাত করে ফেলুন, নইলে আপনাদের কিন্তু রক্ষা হবে না। কারণ আপনাদের কথায় বার্তায় ইতিমধ্যেই আপনারা বলে ফেলেছেন, আপনাদের বিশেষ করে নাহিদ ইসলামও বলে ফেলেছে যে উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে লিয়াজও করে ফেলেছে, বিএনপির সঙ্গে, জামাতের সাথে, সেফ এক্সিটের জন্য অপকর্ম করে। তাহলে তো এদেরকে, এই যে আপনাদের আজকে যে ক্ষোভ বের হচ্ছে, দুঃখ বের হচ্ছে, কষ্ট বের হচ্ছে, এবং আপনাদের রাজনৈতিক দল এনসিপির করুণ অবস্থা,
করুণ অবস্থা আমরা বিভিন্ন কর্মসূচিতে দেখছি, সর্বশেষ নির্বাচনী কর্মসূচিতেও আমরা দেখেছি আপনাদের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে ভয়াবহ ভরাডুবির মধ্যে গেছে। তাহলে আপনাদের আগামীতে আরো বেশি ভরাডুবি হবে। কাজেই আপনাদের এখনো ইউটার্ন করার সময় আছে, সুযোগ আছে। আপনারা সবকিছু ভুলে গিয়ে যা হওয়ার হয়ে গেছে, এখন সেই সরকারটি, যে সরকারটি নির্বাচিত সরকার ছিল, আপনাদের ব্যানারে উৎখাত হয়েছে, সেটি কিন্তু আসবে। এটিও বলে রাখি, সেটি আজ হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, সেই দলটি রাজনীতিতে ফিরবেই, আটকে রাখতে পারবেন না। কাজেই এখনো সময় আছে। আপনাদের যেহেতু এখন আপনাদের দিয়ে কাজ করে নিয়ে উপদেষ্টারাও আপনাদেরকে এখন আমলে নিচ্ছে না, রাজনৈতিক দলগুলো আপনাদের আমলে নিচ্ছে না, তাহলে কি করবেন? তাহলে তো আপনাদের ভরাডুবি, আপনাদের আস্তে আস্তে শূন্য অবস্থা তৈরি হয়ে যাবে। তা আপনারাও বাঁচবেন, দেশটাও বাঁচবে। এই আপনারা বাঁচা, দেশটা বাঁচা থেকে এই যে এদেরকে ধরতে হলে কে ধরবে? এদেরকে তো বিএনপি ধরবে না, এদেরকে তো জামাত ধরবে না। এই প্রতারকদের, এই বিশ্বাসঘাতকদের, যারা আপনাদের ঘাড়ে পা দিয়ে কাঁঠাল ভেঙে খেলো, এদেরকে ধরতে হলে তো আওয়ামী লীগ লাগবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন, তাহলে আপনারাও মার্জনা পাবেন। আপনারা আওয়ামী লীগের কাছে মার্জনা চান। কথায় উঠেছে যে কিছু উপদেষ্টা, এটি গুজব, আমি গুজবই ধরে নিচ্ছি, যে শেখ হাসিনার সাথেও যোগাযোগ করছেন, যোগাযোগ করে শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চাইছেন, এমনকি ক্ষমা চাইছেন। এই সব গুজব হোক, বাস্তব হোক, আপনারা সেফ সাইডে থাকার জন্য হলেও আপনারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে গত 1 বছরে, আপনারাও তো মানুষ নাকি, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখুন যে গত 1 বছরে কি হচ্ছে দেশে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরটা ধস নামেনি, বলে শেষ করা যাবে না। 1 বছর আগে একটা সরকার ছিল, নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার। সেই সরকারটা যখন ছিল, বাংলাদেশের অবস্থাটা কি এমনটা ছিল? আপনারা আপনাদের বিবেক দিয়ে, রাতে বিছানায় শুয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো। কাজেই যেহেতু ওটা ভালো ছিল, আমাদের কপালে ভালো নেই। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের কপালে ভালো নেই। মনদের ভালো যেটা ছিল, সেটার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে ভয়ঙ্কর খারাপ যে গ্রুপটা, এই উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, তাদেরকে ধরতে হলে এবং দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে এদেরকে অন্ততপক্ষে ধরিয়ে দেন। এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আপনারা আগামী 5-10 বছরে, আপনাদের যেহেতু রাজনীতি করার ইচ্ছা, কারো পামপট্টিতে পড়ে, কারো পাল্লায় পড়ে যেহেতু রাজনীতিতে এসেছেন, উপদেষ্টা পরিষদের আপনাদের মুরব্বীরাই আপনাদেরকে পামপট্টি মেরে রাজনীতিতে এনেছে। আপনাদের এখন রাজনীতিতে আসা উচিত ছিল না, কিন্তু যেভাবে হোক এনেছে। তো কাজেই আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতের জায়গাটা যদি আপনারা সুরক্ষিত করতে চান, এরা যেমন লিয়াজো করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, আপনাদেরও লিয়াজো করতে হবে, নইলে আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না। উপদেষ্টারা যেমন সেফ এক্সিট খুঁজছে, আপনারাও খুঁজুন, পালানোর গর্ত খুঁজুন। সময় কিন্তু খুব বেশি নেবে না, খুব শীঘ্রই উলটপালট হয়ে যাবে কিন্তু। কাজেই সময় থাকতে ব্যবস্থা নিন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ঘটতে হবে, প্রথমত তার জন্য ভারত ঝুঁকি নেবে, এবং তাকে বাংলাদেশে পুশ ইন করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে। সবচেয়ে ডেঞ্জারাস একটি, যাকে বলা হয়, আশঙ্কা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয় রয়েছে, আমলাতন্ত্র, তারা তাকে আহ্বান জানাবে। 3 নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশে, সমস্ত জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে। 4 নম্বর হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে। 5 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত।
এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, সরকার থেকে প্রোটেকশন দেবে। তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। তো আমি ওই যে একেবারে সর্বশেষ যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক এবং তার ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে একটা আমরা বিখ্যাত কথা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী পুত্র সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন, তারাই আপনার শত্রু। আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন, ইলিয়াড এবং ওডিসির কথা চিন্তা করেন, আরও যা কিছু চিন্তা করেন, আপনি দেখবেন যে এর সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুঝি, শত্রুতার কারণে এরকম বিশ্বযুদ্ধর মতো ঘটনা ঘটেছে। প্রাচীন যুগে তো আর বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না, সবচেয়ে প্রলয়ঙ্করী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে। এই হলো এক। 2 নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ, মানে লেদু কেদু ধলা নয়, সাধারণ মানুষ নয়, আলেকজান্ডারের মতো মানুষ বা আরও অনেক বড় মানুষ, তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন, দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি, শত্রু, সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে, শত্রু তাদেরকে মারেনি। আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে তারা বন্ধু বানিয়েছে, সন্ধি করেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না। ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে, তার কয়েকটি ঘটনা বলবো। 2 নম্বর হলো যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন, এই মুহূর্তে ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের কথা চিন্তা করেন, তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংগত রাজনৈতিক দলের হাতে। আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যাধিক্য? এখনও তাদের কমান্ড আছে, এখন তাদের নেতা আছে, এখন তাদের নেতার হুকুমে কর্মীরা, যাকে বলা হয়, রাস্তায় নামে, এবং যিনি প্রধান সেনাপতি, দলের প্রধান, আপনি তারেক রহমান সাহেব, জামাতের আমির জিএম কাদের এবং শেখ হাসিনা, এই 4 জনকে আপনি এক পাল্লায় রাখেন। আপনি দেখেন তো কার সাহস বেশি। খালি কোনো রকম বডিগার্ড ছাড়া রাত 12টার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয়, কে সাহস বলেন, কার সাহস আছে? এই 4 জন লোকের কথা বললাম যে এই 4 জনের প্রতিযোগিতা হলো রাত 12টার সময় সবচেয়ে একটি গোলযোগপূর্ণ এলাকার মধ্যে খালি কোনো রকম বডিগার্ড ছাড়া চলে যাবে। আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে? অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইউনূস টেলিফোন করেন শেখ হাসিনাকে আর যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে, আপনারা দুজন কালকে আসেন, বলেন তো কে আগে আসবে? কার আগে আসার সাহস হবে, শক্তি হবে? মানে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা অনেক কিছু সমাধান দেখতে পাই। কাজেই এই যে শিরোনাম দিয়ে সেটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা করার দরকার নাই, বিকজ এই ধরনের আলাপ আলোচনা মানে অনেকের ধৈর্য হারা হতে পারে, অনেকে রাগ করতে পারেন, অনেকে ভুল বুঝতে পারেন। আমি শুধু ইতিহাসের কাহিনী বলে যাই যে সবচেয়ে বড় যে শত্রু, সেই শত্রুর দ্বারা